হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও তার দর্শন সম্পর্কে পড়াশোনা করব। ঠিক আছে, পড়াশোনা তো নয়, গল্প। ওকে, দেখো, এই চ্যাপ্টারটা সব থেকে সহজ চ্যাপ্টার, আবার সব থেকে কনফিউশনের মধ্যেও ফেলে এই চ্যাপ্টারটাই, এবং অনেকটা বড় চ্যাপ্টার। ওকে, দেখো, আজকের ক্লাসটা কতটা হবে জানি না, অথবা এটাও হতে পারে কিছুটা ক্লাস নিয়ে আজকে রেখে দিলাম, আরো একটা পার্ট কি দুটো পার্ট করলাম, কারণ এতটা বড় জিনিস তো তো একদিনে তোমাদের অধৈর্য লেগে যেতে পারে। যাই হোক, পরের কথা। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা অধ্যায়ের নাম থেকে যে জানতে পারছি যে সংবিধান প্রণয়ন নিয়ে কিছু হবে, তাই না? সংবিধান তৈরি নিয়ে। তো প্রথমে আমরা দেখব যে সংবিধান কেন দরকার। আমরা আগে সংবিধান কি একটু জেনেছিলাম, যে একটা রাষ্ট্র চালানোর জন্য যে সমস্ত নিয়ম কানুন দরকার, যে সমস্ত আইন দরকার, সেগুলো এক জায়গায় যখন করা হয় তখন কি তাকে সংবিধান বলে। এখন এই সংবিধানটা কি কাজে লাগে? এক কথায় আমরা বুঝতে পেরেছি, রাষ্ট্র চালনার কাজে লাগে, তাই না? রাষ্ট্র পরিচালনার কাজে লাগে। এছাড়া দেখো, একটা জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে এই সংবিধান দরকার পড়ে। তারপরে কি জন্য দরকার পড়ে সেটা লিখিত অলিখিত যা হোক ও পরের কথা, ঠিক আছে, হতেই পারে, দুটোই হতে পারে, নো প্রবলেম। আর এছাড়া কি, জনগণের ওপরে যাতে অত্যাচার না হয়, সরকার যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে নির্দিষ্ট করা, এবং সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এদের কাজগুলোকে কি সেপারেট করা, এবং এদের কাজগুলোকে সীমিত করা, যাতে এরা এতটাও মানে বেশি শক্তিশালী না হয়ে যায়, যাতে জনগণের কোনো ভালো মন্দ দেখলোই না। এছাড়া জনগণের আশা আকাঙ্ক্ষা আর ওপরে খেয়াল রাখা। ওকে, বেশি কিছু বললাম। এবার এই যে সংবিধান প্রণয়ন, সংবিধান প্রণয়ন কে করেছিল আমাদের ভারতের? গণপরিষদ, তাই না? দেখো, এই গণপরিষদ গঠনের প্রথম দাবি জানায় এম এন রয়। কবে কবে জানো? 1934-এ। এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে। অ্যাকচুয়ালি অনেকে বলে যে সর্বপ্রথম দাবি জানায় গান্ধীজি। কবে? 1922 সালে। তিনি কি বলেন? তিনি বলেন, ভারতের জনগণ নতুন যে স্বাধীন ভারত গঠন হবে, সেই স্বাধীন ভারতের ভবিষ্যৎ ঠিক করবে কে? ভারতের জনগণ। সেই ভবিষ্যৎ ব্রিটেন ঠিক করে দিয়ে যাবে না। ব্রিটেনের কাছ থেকে কোনো গিফট নিতে এরা রাজি নয়। ভারতের জনগণ ভারতের স্বাধীনতা অর্জন করবে তাদের রক্তের মাধ্যমে, তাদের রক্ত খইয়ে, তাই না? তারা যে লড়াই করেছে, তারা যে সত্যাগ্রহ করেছে, তার মাধ্যমে তারা, সে তাদের কর্মের ফল পাবে। কেন গিফট নিতে যাবে? যে ইতিহাস জানবে যে ব্রিটেন ওদেরকে দান করে দিয়েছে স্বাধীনতা, এরকম না, এরকম যাতে না হয়, তাই উনি সর্বপ্রথম বলেছিল যে ভারতের সংবিধান যদি তৈরি হয় তবে জনগণের দ্বারাই হবে। হ্যাঁ, ওখানে উনি যখন এই কোটেশনটা বলে, যে কথাটা বলে, তখন ওখানে সংবিধান সভার কোনো উল্লেখ করেনি, বা স্বশাসনের একটা ব্যাপার বলেছিল, যে ভারতের জনগণ শাসন করবে, বা ভারতের জনগণ তার ফিউচার ঠিক করবে। ওকে, তো তোমাদের বইয়ে রয়েছে এম এন রয়। এম এন রয় কে ছিল? এম এন রয় ছিল একজন কমিউনিস্ট। ওকে, কমিউনিস্ট মানে অনেকে বোঝো, না বুঝলে বলে রাখি, যারা মার্ক্সবাদী চিন্তাধারা দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, এক কথায়। ওকে, এর আরো ব্যাখ্যা দেওয়া যায়, পরে কথা। তো এম এন রায় কবে প্রথম এই দাবি জানায়? 1934 সালে। ঠিক আছে, ঠিক তার পরের বছর 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সর্বপ্রথম অফিসিয়ালি আবেদন করে, বা অফিসিয়ালি ঘোষণা করে বলতে পারো, যে আমাদের একটা গণপরিষদ দরকার, আমাদের গণপরিষদ দাও, ব্রিটিশ সরকারকে বলে। ঠিক তারপরের বছর কি বলছে? তারপরের বছর না, 1938 সালে জওহরলাল নেহেরু এই ন্যাশনাল কংগ্রেসের হয়েই বলেন যে ভারতের একটা গণপরিষদ গঠন করতে হবে, এবং যেটি কি হবে? ভারতের জনগণের দ্বারাই নির্বাচন হবে। মানে কি, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এরকম একটা কথা এসেছিল, যে কিছু মানুষ যারা ভোট দিতে পারবে, তারা ভোটের মাধ্যমে পুরো ভারতবর্ষের যে জনগণ রয়েছে, সেই জনগণের ভোটের মাধ্যমে কি হবে? সেই সংবিধান সভার সদস্যরা নির্বাচিত হবে। এটা সর্বপ্রথম জওহরলাল নেহেরু দাবি করেন। ঠিক আছে, ঠিক এখন তাও ব্রিটিশের কোনো হেলদোল নেই, সে কিছুই শুনছে না, বলছে বলুক না, এরকম এক কান্দে ঢোকাচ্ছে এক কান্দে বার করে দিচ্ছে, এরকম। পরের বছর আবার 1939 সালে ওই কংগ্রেসেরই যে ওয়ার্কিং কমিটি, মানে প্রতিটা পার্টিরই একটা ওয়ার্কিং কমিটি থাকে, ঠিক আছে, এই ওয়ার্কিং কমিটি আবার দাবি জানায় যে আমাদের দিতেই হবে গণপরিষদ। তো এখন দেখো, 1939, এইদিকে হচ্ছে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? তো এ বলছে, আর থাকতে পারছি না রে, এবার তো দিতেই হবে, তো কিছু করার নেই। তো ঠিক তারপর 1939-1940-এ তারা একজনকে পাঠায় ভারতবর্ষে, যাও গিয়ে একটু কথা শুনে আসো, ভারত কি বলছে দেখে আসো। মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ওই ইংল্যান্ড থেকে একজনকে পাঠায়। ঠিক আছে, তার নাম ছিল লর্ড লিথগো। ওকে,
তিনি এই যে 1940 সালে যখন ওইদিকে ব্রিটেনের সঙ্গে লড়াই হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ওইদিকে ফ্রান্স হেরে গেছে, ঠিক আছে, এখন কি করবে, এখন সাপোর্ট লাগবে কিছু, তো ওই লিন্থলিথগোকে ভারতবর্ষে পাঠায়, আগস্ট মাসে পাঠায়। তো আগস্ট মাসে যখন পাঠায়, তো এটা অ্যাকচুয়ালি একটা অফার দেয় ভারতবর্ষকে, আগস্ট অফার। এসে ওই লিন্থলিথগো বলে, দেখো তোমরা তো ব্রিটেনেরই অংশ, তো তোমাদেরকে একটা কিছু অফার দিচ্ছি, তোমাদের কিভাবে ক্ষমতার হস্তান্তর করা হবে, তোমাদের স্বাধীনতা দেওয়া হবে কিভাবে, তারপরে গণপরিষদ কিভাবে গঠন করা হবে, সেটা নিয়ে ভাববো, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আগে শেষ হোক, ওকে। কিন্তু ভারত সরকার এবং মুসলিম লীগ দুটোই কেউ মানছে না। মুসলিম লীগ বলছে, আমি তো সেপারেট পাকিস্তান চেয়েছিলাম, এদিকে ভারত বলছে আমরা গণপরিষদ চেয়েছি, স্বাধীনতা চেয়েছি, দিতেই হবে। এখন একটা জিনিস, এটা ভিক্ষা নয় কিন্তু, ওই যে কঙ্গনা রানাওয়াত বলেছিল ওইরকম ভিক্ষা না, লড়াই করে এসছে, এটা কি একটা দাবি বলতে, ওরা যেহেতু শাসন করছে, ওর মাধ্যমে ওদের তাড়াতাড়ি চলে যেতে বলার যে ব্যাপারটা, হঠাৎ করে তো নিয়ে ওরা তো রাজি হয়ে গেছিল একরকম, রাজি বলতে ওরা চাপে পড়ে রাজি হয়েছে, এমন না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যেহেতু যদি ভারতকে ধরে রাখার চেষ্টা করতো, ওরা নিজের ব্রিটেনই হারিয়ে ফেলতো, নিজের মাতৃভূমি হারিয়ে ফেলতো, ঠিক আছে, সে পরের কথা। তো এই আগস্ট পরে বলছে, আমরা কি করব, আমরা কিছু কমিটি, এক্সিকিউটিভ কমিটি তৈরি করব, যেখানে তোমরা ভারতীয়রা স্থান পাবে, এবং একটা যুদ্ধের কমিটি তৈরি করব, যেখানে যুদ্ধ কিভাবে চলবে, মানে এক কথায় ওরা কি চাইছিল, আমাদের ভারতীয় জনগণ ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হোক, ঠিক আছে। কিন্তু কেন যুক্ত হবে, তো এরা বলছে যে আমরা চাইছি তোমার কাছে গোলাপ ফুল, আর তোমরা দিচ্ছ কাটা। তো এই জিনিসটাকে মুসলিম লীগ এবং ভারত সরকার বা তৎকালীন জাতীয় কংগ্রেস কি করে, রিজেক্ট করে দেয়। তো সে আবার সেই লিনলিথগো ফিরে যায়, গিয়ে বলছে চার্চিল, চার্চিলকে বলছেন, দেখো ও শুনছে না, ভারত সরকার কিছুই শুনতে চাইছে না, আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি, শুনছে না। তো বলছে ঠিক আছে, চার্চিল বলল। এবার ওই ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপিকে, এবং বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন যে স্ট্যাফোর্ড ক্রিপস, ওকে, আমরা ক্রিপস মিশন শুনেছি, ক্রিপসকে পাঠায় কবে, 1942 সালে। দেখো এই 42 সালে পাঠাই, এবং এইদিকে জাপান আমাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছে যে তোমরা আমার সঙ্গে জয়েন হও, তোমার স্বাধীনতা 2 দিন লাগবে, ঠিক আছে, ঠিক স্বাধীনতা তোমরা যেটা চাইছো সেটা এক্ষুনি হবে, ঠিক আছে। কিন্তু ভারত হচ্ছে শান্তিপূর্ণ দেশ, ওরা অশান্তিতে কাজ করে না, ঠিক আছে, আমরা অশান্তি করি বলো, একদম না। এই পরিস্থিতিতে কি করবে, বলছে দেখো জাপানের সঙ্গে হাত মিলিয়ে নিলে তো হবে না, তো মিলিয়ে নিলে আমরা এখন ক্ষমতার বাইরে চলে যাবো। তো ওই ক্রিপসকে পাঠাই, ক্রিপস এসে বলছে ঠিক আছে, তোমাদের কথা শোনা হবে, ভারতবর্ষকে বলছে, ভারত তখনকার জাতীয় কংগ্রেসকে, তোমাদের কথা শোনা হবে, নো প্রবলেম। তো ক্রিপস কিছু অফার দেয়, দেখো তোমাদের ডোমিনিয়ন দেওয়া হবে, তোমাদের মানে কি বলবো, তৈরি করা হবে, ঠিক আছে, গণপরিষদ সব হবে, কিন্তু এমন কিছু শর্ত দেয় যেগুলো আমাদের ভারতবর্ষ মানতে রাজি নয়। তুমি থাকলে, আমি থাকলে সেগুলো আমিও মানতাম না। বলছে যেগুলো ব্রিটিশ শাসনাধীন ছিল তারা যুক্ত হলে হবে, কিন্তু কিছু প্রিন্সলি স্টেট ছিল, মানে কি দেশীয় রাজ্য, দেশীয় রাজ্য কোনগুলো, যে একটা এলাকা, সেই এলাকায় রাজা আছে, তার কাছ থেকে ব্রিটিশ সরকার ট্যাক্স তো পেত, কিন্তু সেই ওখানে সরাসরি গিয়ে ব্রিটিশ সরকার রাজত্ব করতো না, যেটা অন্যান্য এই যে বাংলা, উড়িষ্যা, বিহারে করেছিল, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, বলছে ওই যে দেশীয় রাজ্যগুলো যেগুলো রয়েছে, ওরা ওদের মধ্যে কেউ যদি স্বাধীন থাকতে চায় থাকতে পারে, এবং তারা যদি ভারতের সঙ্গে যদি যুক্ত না হতে চায়, না হোক, তাদের সঙ্গে ব্রিটিশ সরকার কি করবে, যুক্ত হয়ে নতুন সংবিধান তৈরি করতে পারে। তুমি ভাবো, এই আমাদের পুরো ভারতের মাঝখানে একখানা রয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যুক্ত হতে চায়নি তো তখন, ঠিক আছে। তো কেমন না, যে মাঝখানে একটা ব্রিটিশ শাসনাধীন এলাকা, চারপাশে ভারত, কেমন, আমাদের অসুবিধা তো, আমরা যদি মনে করি রেল লাইন দেবো ওই দিক দিয়ে, দিতে পারবো না তো। তো এই যে ব্যাপারটা, তো এটা ভারত মানেনি, ক্রিপস মিশনকে রিজেক্ট করে দিল, ওকে। তো আবার ও ফিরে গেল, গিয়ে বলছে দেখো চার্চিল, মানে ওনার যে প্রধানমন্ত্রী ব্রিটিশের, ও কিছু শুনতেই চাচ্ছে না, বোঝা গেল। তো বলছে ঠিক আছে তুমি ফিরে আসো, আবার পাঠানো হবে। তো তাকে আবার ডেকে নিল ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, ব্রিটেনে আবার ডেকে নিল। ঠিক তার 4 বছর পর, এই যে ক্রিস মিশন 1942 এসেছিল, 46-এ আবার পাঠালো যে যাও ভারতবর্ষে, নাই ভারতবর্ষ হাতছাড়া হবে, এদিকে আমাদের ব্রিটেনও হাতছাড়া হয়ে যাবে। 1946-এ পাঠায় কি ক্যাবিনেট মিশন, এই ক্রিপসের সঙ্গে আরো 2জনকে পাঠায়, ওই ক্যাবিনেটের মানে চার্চিলের যে লর্ড সভা ছিল, এক কথায় ব্রিটেনের আইনসভা ছিল, সেই আইনসভার 3জনকে পাঠায়, আগে একজনকে পাঠিয়েছিল, এবার 3জনকে পাঠালো। তারটি বলছে যাও গিয়ে কথা বলে, যা মানছে না, একটু কথা মতো বলে দেখো মানাতে পারো কিনা, ঠিক আছে। তো এই যে ক্যাবিনেট মিশন আসলো, প্রথম দিকে চেষ্টা করলো যে ক্রিপস মিশনে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলোই রাখার, কিন্তু ভারত সরকার মানছেই না। তো শেষ পর্যন্ত ওরা বললো ঠিক আছে আমরা মানবো, তোমাদেরকে ভারত সরকারের
ভারত সরকার যেটা চাচ্ছ গণপরিষদও দেবো, কিন্তু ওটা আমরা যে নিয়ম বলে দেবো সেই নিয়মেই চলতে হবে। বলছে ঠিক আছে তোমরা দিচ্ছ, কিন্তু গণপরিষদ তৈরি হবে, একটাও আমরা বাইরের কাউকে রাখবো না, তোমাকে রাখবো না, ঠিক আছে, তোমার ব্রিটেনের কাউকে রাখবো না, যা থাকবে ভারতের জনগণ থাকবে, এরকম করে বলে দিল ভারত সরকার। এবং বলল সেই ক্যাবিনেট মিশন বললো যে দেখো তোমাদের এই গণপরিষদে টোটাল মেম্বার আমি রাখবো 389 জন, কত 389, ঠিক আছে, যার মধ্যে 296টা হবে ব্রিটিশ শাসনাধীন এলাকা থেকে আসবে, ঠিক আছে, যেরকম বাংলা, বিহার, উড়িষ্যা এরকম এলাকা থেকে। আর 93 জন আসবে কোথা থেকে? আসবে প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্যগুলো থেকে, ঠিক আছে। বলছে ঠিক আছে মেনে নিলাম। এখন তোমরা বইয়ে এক জায়গায় দেখবে 292 রয়েছে, আর প্লাস 4 রয়েছে কমিশনার শাসিত এলাকা। ওটা অ্যাকচুয়ালি কমিশনার শাসিত এলাকাটাও ব্রিটিশ এলাকার মধ্যে পড়ছে, ঠিক আছে, তো ব্রিটিশ শাসনাধীন, তো সেটা এক জায়গায় করে দিলাম। তো টোটাল 296 সিট, ওকে। আর প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যের কথা আমরা বললাম। এবার দ্বিতীয় কথা বলছে যে দেখো এই যে প্রতিটা প্রদেশ, সেটা প্রিন্সলি স্টেট হতে অর্থাৎ দেশীয় রাজ্য হতে পারে বা ব্রিটিশ শাসনাধীন রাজ্য হতে পারে, প্রতিটা স্টেট থেকে প্রতি 10 লক্ষ জন জনগণের প্রতি একজন প্রতিনিধি থাকবে, ঠিক আছে। দেখা গেল এই যে আমাদের পশ্চিমবঙ্গে 10 লক্ষ এলাকায় একজন করে ওই সংবিধান সভার সদস্য হবে, ঠিক আছে, আবার পাশে 10 লক্ষ, সেখান থেকে একজনকে তুলে নেওয়া হবে, এইভাবে হবে, বোঝা গেল। আর কি বলছে? বলছে ব্রিটিশ শাসনাধীন যে প্রদেশগুলো বা রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো থেকে নির্বাচন হয়ে আসবে, মানে কি নির্বাচিত হয়ে আসবে, কিন্তু ওই যে দেশীয় রাজ্য ছিল সেখান থেকে সেখানকার রাজা কোনো একজনকে মনোনীত করে যা তুমি চলে যাও, ঠিক আছে, ওই সংবিধান সভায় কি বলছে দেখো এরকম করে হবে, ঠিক আছে। তো বললো ঠিক আছে ওকে। এখন এই যে 93 জন দেশীয় রাজ্য থেকে আসছে সেটা আমরা সাইডে রাখলাম, 296 জনের মধ্যে 4টে হচ্ছে ওই কমিশনার শাসিত, সেটাকেও সাইডে রাখলাম। এবার সংখ্যা থাকছে 292 জন। দলগতভাবে কিভাবে ভাগ করলো তাহলে? এই 292 জনের মধ্যে কংগ্রেস থেকে 208 জন থাকবে, মুসলিম লীগ থেকে 73 জন থাকবে, আর আদার্স বিভিন্ন দল থেকে কতজন থাকবে? 15 জন। টোটাল 296 জন হচ্ছে, তাই না? ওই যে 4 জন ছিল ওটাও আমরা ধরে নিলাম। দেখো টোটাল কত? 296 আসছে, যোগ করলে কত হচ্ছে? 296 হচ্ছে। এবার এই 15 জনের মধ্যে শিখ ছিল, ঠিক আছে, অন্যান্য কৃষক প্রজা পার্টি থেকে ছিল, নির্দল থেকে ছিল, ঠিক আছে, এরকম বিভিন্ন দল থেকে কিছু দলগতভাবে এসেছিল, ঠিক আছে, ক্লিয়ার? মানে সংখ্যার দিকটা এতজন থাকবে। তো ক্যাবিনেট মিশন এই নির্দেশ দিল, দিয়ে যখন নির্বাচন হলো তো দেখা গেল কংগ্রেস থেকে 208 জন ছিল, মুসলিম লীগ থেকে 73 জন, এবং অন্যান্য দল থেকে একজন একজন করে এসে টোটাল 15 জন এসেছিল, এসে টোটাল 296 হয়ে গেল। আর ওইদিকে আমাদের দেখছি 93 জন রয়েছে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য থেকে, যেখানে কি হলো টোটাল 389 হয়ে গেল, ক্লিয়ার? এবার ক্রিপস মিশনে আরেকটা কথা বলেছিল যে এই যে সিট 292টা সিট, ওই 4টে কমিশনার শাসিত সিট বাদে এই যে 292টা সিট রয়েছে, এই সিট 3টে জাতির মধ্যে ভাগ করে। কি কি? এক হচ্ছে মুসলিম জাতি বা মুসলিম লীগের মধ্যে, 2 হচ্ছে শিখের মধ্যে শিখ, আর 3 হচ্ছে সাধারণ। এই সাধারণ মধ্যে মুসলিম আর শিখ বাদে সবাই পড়ে, ঠিক আছে। তো এই 3 জাতির মধ্যে ওই 292 জন সদস্যের মধ্যে কতজন সদস্য পড়বে সেটাও ওরা বলে দেয়। বললো এর মধ্যে 78 জন মুসলিমরা পাবে, 4 জন শিখ, কত হচ্ছে 82, আর 210 জন হবে ওই আদার্স বা জেনারেল যেটা রয়েছে, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন ধর্ম থাকছে, হিন্দু থাকতে পারে, ইভেন মুসলিমও থাকতে পারে, ঠিক আছে, মুসলিম থাকতে পারে না, সরি ভুল বললাম আমি এটা, ক্লিয়ার? তো টোটাল 292 হয়ে গেল। কোনো জায়গায় বুঝতে না পারলে এই জায়গাটা একটু কনফিউজিং লাগতে পারে, তোমরা যখন ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে যে আমি লিস্ট করে দেবো, সংখ্যাটা দিয়ে দেবো, সেটা দেখলে আশা করি বুঝে যাবে, ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার দেখো সংবিধান সভার নির্দেশিকাও দিয়ে দিল। তো এটা কবে দিল? এটা দিল যে নভেম্বর মাসে। কবে? 1946-এ। তো 1946 সালের নভেম্বরে এটা এই নির্দেশিকা দিল। এবার ডিসেম্বর মাসের 9 ডিসেম্বর এই সংবিধান সভার প্রথম অধিবেশন বসে, 9 ডিসেম্বর, ঠিক আছে, খুব ক্লিয়ার। এখন বলে রাখি এই অধিবেশন অনেকগুলো হয়, অর্থাৎ অধিবেশন মানে কি, ওরা ওই যে সমস্ত সদস্য নির্বাচিত হয়ে গেল, ভোট দাঁড়িয়ে গেল, এবার তো সংবিধান তৈরি নিয়ে আলোচনা শুরু করতে হবে, কি কি আইন দিতে হবে এইগুলো নিয়ে আলোচনা শুরু করতে হবে না? তো সেই ব্যাপারটা এবার নিয়ে আসছে,
ওকে, বিভিন্ন অধিবেশনে ওরা বসে আলোচনা করে এবং আমরা পার্টিকুলার অধিবেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং সেই অধিবেশন চলতে তোমাদের ছায়া প্রকাশনী বলো, রায় মার্টিন বলো, যে কোনো বইয়ে দেখলাম যে খুব ভালো করে দেওয়া নেই। ঘটনাগুলো এমন দিয়েছে ওই বই যখন তোমরা পড়তে যাবে যে স্টোরিটাই মাথা থেকে বেরিয়ে যাবে, মানে কি কোন ঘটনার পর কোন ঘটনাটা হলো। আমি সেটাই চেষ্টা করব যে পরপর ঘটনাটা গল্পের ছলে বলা, যে প্রথম অধিবেশন গেল, দ্বিতীয় অধিবেশন গেল, তারপরে এমন কিছু ঘটনা ঘটলো যেটা তৃতীয় অধিবেশনে এফেক্ট ফেললো, যেটা তোমাদের বইয়ে দেখবে এই দেখো পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় বললো, হঠাৎ করে মাউন্ট ব্যাটেন প্ল্যান দিয়ে দিয়েছে, তোমাদের গুলিয়ে যেতে পারে। ওকে, তো আজকে আমরা কি নিয়ে গল্প করলাম? আমরা গল্প করলাম যে সংবিধান কেন দরকার, তাই না? তারপরে গণপরিষদের দাবি বা সংবিধান সভার দাবি, তারপরে ক্যাবিনেট মিশন, তারপরে ক্রিপস মিশন, এইসব নিয়ে একটু দেখলাম। তারপরে দেখলাম ক্যাবিনেট মিশন কি নির্দেশিকা দিল, তাই না? তারপরে কি গণপরিষদ গঠনও করে দিলাম এবং অধিবেশনও বসিয়ে দিয়েছিলাম, তাই না? কিন্তু অধিবেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে আলোচনা করব। তার আগে আমাদের দেখে রাখা উচিত এই যে গণপরিষদের কি কি উদ্দেশ্য রয়েছে। দেখো, সর্বপ্রথম উদ্দেশ্য রয়েছে যে এর কি করতে হবে, ভারতের সংবিধান তৈরি করতে হবে, সংবিধান রচনা করতে হবে। এছাড়া সেই দেখো স্বাধীনতার পরে তো কিছু সময় ফাঁকা ছিল, যে 26শে জানুয়ারি 1950 চালু হয়েছে, তাই না? তো এই যে সময়টার মধ্যে যতদিন সংবিধান তৈরি হচ্ছে, এই সময়ের মধ্যে ভারতের জনগণের জন্য কি খাদ্য, বস্ত্র, বাসস্থানের জায়গা করা, তাদের হেলথের ব্যাপারগুলো দেখা, তাই না? এই সংবিধান সভারই কাজ ছিল, তখন তো অন্য কোনো সরকার ছিল না, সংবিধান সভাটাই তো ছিল, তাই না? এছাড়া কি ভারতবাসীর সুখ দুঃখ দেখা, শিক্ষার উপরে নজর রাখা। এমন নয় ওই 3 বছর শিক্ষা পুরো বন্ধ করে দেবো, বর্তমান সময়ে আমাদের সরকারের মতো। তারা খুব চিন্তা ভাবনা করে সংবিধান তৈরি করেছে। আমাদের সরকার তো সেই সংবিধান পরিবর্তন করার জন্য পাগল হয়ে গেছে। শুধু একটা সরকার না, কেন্দ্র রাজ্য দুটো মিলেই পুরো শেষ করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা। সে পরে কখন আলোচনা করবো, ঠিক আছে। এছাড়া সংখ্যালঘু, তারপরে যারা পিছিয়ে পড়া ও SC ST রয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে। এছাড়া এমন শাসন ব্যবস্থা তৈরি করা যার ফলে সাধারণ মানুষ কি উপকারিত হয়, সাধারণ জনগণ উপকারিত হয়, তাই না? এছাড়া এদের মৌলিক অধিকারের যাতে ক্ষুণ্ণ না হয়। মৌলিক মানে কি, যেটা একটা মানুষের বেসিক চাহিদা, ঠিক আছে, যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর কি। এছাড়া অনেক রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, আর কি রয়েছে, শিক্ষা আছে, তাই না? এক্সপ্রেশন মানে তুমি কিছু ব্যক্ত করা, মানে তোমার চিন্তা ভাবনা ব্যক্ত করার যে ব্যাপারগুলো রয়েছে। এখন তুমি তোমার চিন্তা ভাবনা ব্যক্ত করতেও পুলিশ ধরে নিয়ে চলে যাবে। ক্লিয়ার হলো? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। পরের ক্লাসে আবার দেখব। ওকে, আজ পার্ট 1 হলো, পার্ট 2 পরে করব, ঠিক আছে? পরের ক্লাসে কালকেই আসছে। ওকে, তো সঙ্গে থাকার জন্য